ওই স্বাধীন সংলাপ, কি স্বাধীন? কেন এগুলা বলেন আপনারা টেলিভিশনে? বলে বলে মানুষকে বিভ্রান্ত করেন। এই দেশ স্বাধীনও না, এই দেশের স্বাধীনতা নাই, মানুষের ব্যক্তির স্বাধীনতা নয়, আলো তো নাই। এটা অন্ধকারের এমন গভীরে এই দেশ নিমজ্জিত হয়েছে। আমার জীবনকালে এই দেশে আর কোনো আলোকবর্তিকা আমি দেখতে পারবো এটা আমি মনে করি না। যেগুলো আপনারা লেখেন মানুষকে বুঝ দেওয়ার জন্য, সুন্দর সুন্দর কথা লেখেন আপনারা, এতে আমাদের হৃদয়ে ক্ষরণ হয়, চোখে পানি আসে। এই দেশে কোনো আলো নাই, দেশটা শেষ হয়ে গেছে। 54 বছর আগে 69, 70, 71 আমি 69 সনের সেপ্টেম্বর মাসে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি MA ক্লাসে, 22 বছর বয়সে, 22.5 বছর বয়সে। সেপ্টেম্বর মাসে ভর্তিছি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে হঠাৎ করে 69 সনের ডিসেম্বর মাসে এই মনির চৌধুরী সাহেব বলতেছে, দুইজন টিচার আমাদের জগন্নাথ হলের উত্তর গেটের সামনে তখন পিঠা বানাইতো। ঢাকাতে এত পিঠার দোকান ছিল না। আমি দেখলাম ওনারা দুই বন্ধু দাঁড়ায় দাঁড়ায় পিঠা খাইতেছে। স্যারকে দেখলাম, মনির চৌধুরী স্যার, আর সম্ভবত দুইজনই পৃথিবীতে নেই, তার নাম বোধহয় গিয়াসউদ্দিন সাহেব। এই দুইজন দাঁড়ায়, দুইজনই শহীদ, পিঠা খাইতেছে, চিতই পিঠা, সকালবেলা। আমার শরীর একটা ঝাড়া মারলো, কারণ আমি ওনাকে ওইভাবে চিনতাম না। তার একটা বই পড়ে আমি চিনলাম তাকে। বইটার নাম হলো রক্তাক্ত প্রান্তর। এই বইটা যারা না পড়ছে তাদের শিক্ষা জীবনে নিশ্চয়ই সবাই পড়ছে। আমার এই বইটা আমি উপলব্ধি দিয়ে পড়েছি। এই বইয়ের কতগুলো ক্যারেক্টার, বিশেষ করে ইব্রাহিম কাদ্রির ক্যারেক্টার। যাও, মনির চৌধুরী সাহেবের প্রতি আমার শ্রদ্ধা, অসীম শ্রদ্ধা। শুধু এই কারণে না, উনি ওই যে জেল খাটতে শুরু করছে, বাম রাজনীতি, প্রগতিশীল রাজনীতি, যখন এই দেশে নারায়ে তকবীর, আল্লাহু আকবার, লড়কে লেঙ্গে পাকিস্তান, ছিনকে লেঙ্গে পাকিস্তান, হাত মে বিড়ি মুখ মে পান, ছিনকে লেঙ্গে পাকিস্তান স্লোগানে যখন মুখরিত, তখন তারা ভাই বোন জনাব মনির চৌধুরী এবং নাদিরা বেগম, তারা তখন স্লোগান দেয়, এ আজাদি ঝোটা হে লাখো ইনসান ভোকা হে। কত শ্রদ্ধা পাওয়ার যোগ্য। MN রায়ের শিষ্য তারা, মানবেন্দ্রনাথ MN রায়ের কথা বলে, আমাদের সন্দীপের সেই কাকা মুজাফফর, কমরেড মুজাফফরের কথা বলে তারা বিরোধী রাজনীতি করে জেলে জেলে যাচ্ছে, আসছে, আবার জেলে যাচ্ছে। ভাই বোন দুইজন ভাষা আন্দোলনে জেলে গেল, সবকিছু, ভাষা আন্দোলনে গিয়ে কবর, কবিতা, নাটক করলো, কত কিছু। মনির চৌধুরীর ইতিহাস বলে শেষ করা যাবে না। অল্প বয়সে মারা গেছে আমি বলবো না, তবে মধ্য গগনে তখনও তিনি আসেন নাই। তার জীবন সূর্যটা তখনও মধ্য গগনে আসে নাই, তখন উনি পৃথিবী ছেড়ে তাকে যেতে বাধ্য করা হলো। সেই 14ই কত কমো আপনাকে, আমি বলে 5 দিন বলতে পারবো আমি, নির্ঘুম। কারণ আমি নিজে যোদ্ধা ছিলাম, শুধু যোদ্ধা ছিলাম না, শুধু অস্ত্র হাতে একটা রাইফেল নিয়ে গুলি করছি তা না, আমি বুঝে শুনে যুদ্ধে গেছি। আমি বাঙালি জাতির ইতিহাস, তার ঐতিহ্য, তার সংস্কৃতি, পদ্মা মেঘনা যমুনার পারে পারে যে বাঙালি জাতির 10,000 বছরের ইতিহাস বুঝে শুনে আমি রাজনীতি করছি। কারণ আমি যখন মুক্তিযুদ্ধে যাই তখন আমি MA ফাইনাল ইয়ারের ছাত্র, আমার বয়স 23 বছর, এবং আমি এখনকার মতো গর্দবদের সাথে মিলতাম না। তারা ভালো কি মন্দ পরবর্তী সময়ে সেটা আমি বলবো না, আমার সেই সময় রিয়েল মিলটাই ছিল সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাকদের মতো লোকজন, ছাত্র নেতাদের সাথে। রাশেদ খান মেননদেরকে দেখলে সালাম দিতাম, সাইফুদ্দিন আহমদ মানিক, মতিয়া চৌধুরীরা, তাদেরকে দেখলেই সালাম দিতাম। তারা ছিল ছাত্র নেতা বা নেত্রী। এই গর্দব সোরটা বাংলা ভাষায় বক্তৃতা করে, কি কাওয়া না কি 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 কি, এদের লাগিয়ে আবার জাতি কান্দে, ওইসব না। কাজেই আমি যে কথাটা বলতে চাই, সেইখান থেকে রাজনীতি করতে 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 একটা পর্যায়ে যখন তাদের ভাষা আন্দোলন, তাদের চিন্তায় চেতনায় বাঙালি জাতি যখন এক জায়গাতে আসলো, এবং তাদের চেতনার স্তরটা যখন একটু সংশোধিত হয়ে
60-এর দশকের দ্বিতীয় পর্যায়ে আইসা 66 সনে যখন এটা জাতীয়তাবাদী রূপ নিল, বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের প্রগতিশীল বাঙালি জাতীয়তাবাদী রূপ, এবং যখন স্লোগানটা আসলো তুমি কে আমি কে বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, শ্রেষ্ঠ স্লোগান। তোমার আমার জাতীয়তাবাদের সবচেয়ে শ্রেষ্ঠ স্লোগান, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। রক্ত সূর্য উঠেছে, সেই যুদ্ধটা আমি করেছি। সেই যুদ্ধের পর্যায়ে পর্যায়ে আমাদের এই যে বুদ্ধিজীবীরা যাদেরকে হত্যা, ওই যে গিয়াসউদ্দিন আহমদকে মারা হয়েছে, মৃত্যুর আগে লিখে গেছে রাইফেল রুটি আওরত, কঠিন ব্যাপার। এই যে জিসি দেবকে হত্যা করা হয়েছে, এই যে ডক্টর আব্দুল আলিম চৌধুরী ডাক্তার, চোখের ডাক্তার ছিল বইলা, যেহেতু সে সৈয়দ নজরুল ইসলামের আত্মীয় ছিল, সেই বাড়িতে সৈয়দ নজরুল ইসলাম পালায় ছিল, এই অপরাধার চোখ খুললে মারা হয়েছে। তাদের দুর্ভাগ্য হলো তারা বাবার লাশটা পায় নাই, বা তার আম্মা তার স্বামীর লাশটা পায়, এটা হলো তাদের দুর্ভাগ্য। আমিও মনে করি এটা দুর্ভাগ্য। কিন্তু মুনির চৌধুরীদেরকে হত্যা করার কারণটা হলো এই দেশটাকে মেধাশূন্য করা, বাঙালি যাতে সামনের দিকে আগাতে না পারে, তার চোখটাকে তুলে ফেলা, যাতে অন্ধকার সব। সেই মুনির চৌধুরী সাহেবদেরকে হত্যা করা হইল। ওই যে বিচারের কথা বলেন, এই কথা বলেন, ওই কথা বলেন, আমি বলবো এখানে কিছুটা গাফিলতি আছে, 72 থেকে 75-এর সরকারের কিছুটা গাফিলতি আছে, কিন্তু ইচ্ছার কোনো ত্রুটি ছিল না। একটু সময়, তারা মনে হয় সময়টা পাচ্ছে, আচ্ছা আস্তে আস্তে করি, কিন্তু সময়টা কিন্তু চলে যাচ্ছে। কেউ আমি কথাটা শেষ করে ফেলছি। কাজেই মুনির চৌধুরী সাহেবদের মতো মহামানবদেরকে এবং অন্যান্য বুদ্ধিজীবীদেরকে আজকে যে 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস, যাদেরকে হত্যা করছে তাদের কঠিন বিচার হওয়া উচিত ছিল, যে বিচারটা হয় না। এখন বরং এইসব অমানুষ, নরপশু, নরাদমরা এইসবকে নিয়ে ঠাট্টা মশকরা করে। আপনি বলছিলেন যে 72 থেকে 75 সময় আরেকটু বেশি দরকার ছিল, কিন্তু এরপরও তো বাংলাদেশ অনেকটা সময় পার করে এসেছে, তারপরে কেন মানে সেটি নিয়ে বিশেষ কোনো উদ্যোগ নেওয়া হলো না কেন? আমার প্রশ্নটা এটা ছিল যে 54 বছর পর কেন আমাকে এই প্রশ্নটি করতে হচ্ছে। জনাব ফজলুর রহমান, আমি শুরুতে বলছিলাম যে প্রায় 5000 বধ্যভূমির কথা বলা হলেও সেটি আসলে সরকারিভাবে নিবন্ধন করা হয়নি, এবং সেই সাথে আমরা 5 আগস্টের পর এক ধরনের প্রবণতা দেখেছি, সেখানে মুক্তিযোদ্ধাদের, বীরশ্রেষ্ঠদের মুরাল ভাঙা হয়েছে, মুক্তিযুদ্ধের স্মৃতিফলক নষ্ট করা হয়েছে, জাদুঘর ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, পাক বাহিনীর আত্মসমর্পণের যে মুরালটি আমরা সেটির উপর আক্রমণ করতে দেখেছি। যখন সবগুলো ঠিকমতো আসলে সংরক্ষণই করা হয়নি 54 বছরে, তারপর 5 আগস্টের পরের যে পরিস্থিতি, সেটি নিয়ে আমরা শক্তভাবে কাউকে প্রতিবাদ করতে দেখিনি, আমরা সেগুলো সংরক্ষণেরও তেমন কোনো উদ্যোগ দেখিনি। এমন অবস্থা কেন আসলে তৈরি হলো? আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই প্রশ্নটি করার জন্য। এই প্রশ্নটির সঙ্গে আমি একটা লিঙ্কে একটা প্রশ্ন করি, এটার সঙ্গে সংশ্লিষ্ট প্রশ্নটা। জনাব মুনির চৌধুরী সাহেবের সন্তান এখানে আছেন, আরো যারা আছেন, আমি তাদের কথা জিসি দেব থেকে ধরে যারা আছে, উনি একটা কথা বলছেন, এই কথাটা আমি অতটা স্বীকার করব না, যে ওনারা অতটা অ্যাক্টিভ ছিলেন না। অনেকেই প্রথম দিকে ছিলেন, পরে এসে একটু নিষ্ক্রিয় না। জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাককে দেখলেই মনে হয়েছে বাংলাদেশ। আমি এটা 66, 67 বলছি। আব্দুল হাই সাহেব নামে বাংলার একজন প্রফেসর ছিলেন, যিনি পরে যে কোনো কার দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুবরণ করছে, আব্দুল হাই। অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ। তারপরে আপনাকে আরো বলবো আমি, তাদের নামগুলো যদি আমি বলি, আহমদ শরীফ, আবুল ফজল, মনিরুজ্জামান, নীলিমা ইব্রাহিম, এরকম ভাবে আমি 100 আমার মাথার উপরে যে তাজ যারা শিক্ষক, শিক্ষিকা, প্রফেসর, তাদের নাম বলতে পারবো। এরাই হলো বাঙালি জাতিকে গ্লোরিয়াস একটা জায়গাতে নিয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মাধ্যমে। তাদের ছাত্ররাই সারা বাংলাদেশে প্রচার করছে যে আমরা বাঙালি, আমাদের দেশের নাম বাংলাদেশ হবে, আমাদের 10,000 বছরের ইতিহাস আছে, আমাদের সংস্কৃতি আছে, আমাদের ঐতিহ্য আছে, আমরা কোনো কোনো জাতি না, আমাদের গৌরব আছে। হ্যাঁ, আমাদের পাটলিপুত্রের মতো রাজধানী ছিল, আমাদের ওই বগুড়াতে মহস্তানগড়,
পুণ্ডবর্ধনে আমাদের রাজধানী, ইত্যাদি ইত্যাদি, আমাদের যে গৌরব গাথা ইতিহাসগুলো, আমাদের পূর্বপুরুষেরা যুদ্ধ করেছে শত শত বছর যাবত। হ্যাঁ, কোন সময় বিদেশিদের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে তো 200 বছর নিরন্তর যুদ্ধ করিয়া জীবন দিছে, জেলখানায় গেছে, ফাঁসির মঞ্চে গেছে, সূর্য সেনের মতো লোকেরা ফাঁসির মঞ্চে গেছে, সুভাষ বসুরা জেলের মানে দেশ থেকে বিদেশে গিয়ে যুদ্ধ করছে, শেরে বাংলারা 190 বছর পরে মুসলমানের সন্তান সিরাজউদ্দৌলার পরে প্রথম কলকাতার মসনদে বসছে। মৌলানা ভাসানীর মতো লোকেরা, বঙ্গবন্ধুর মতো লোকেরা বাঙালি জাতিকে রাজনীতিতে উজ্জীবিত করছে। আমাদের সেই সময়টা আমাদের খুব গৌরব। ঢাকা ইউনিভার্সিটি এমনের মতো সিনিয়র মাদ্রাসা না, আমি এটা কইলে আবার কালকে আমার বিরুদ্ধে 10টা গালি দেবো, এটা সিনিয়র মাদ্রাসা না। সেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা থেকে আমরা যে শিক্ষাটা গ্রহণ করলাম, ইট ইজ রিয়েলিটি যে বাংলাদেশটা 72-এর পরে আইসা, বঙ্গবন্ধু যখন আসলেন 10ই জানুয়ারি 1972 সনে, তারপরে এসে কতগুলো ঘটনা ঘটলো, যে ঘটনায় মুক্তিযুদ্ধের ব্যাপারটা বাইফারকেটেড হয়ে গেল। চিন্তায় চেতনায় যে শক্তিটা যুদ্ধ করলো ভিতর থেকে, সেই শক্তিদের মধ্যে ডিভিশন হয়ে গেল। আমি নিজের চোখে দেখা এটা হয়ে একটা বিপজ্জনক একটা অবস্থার মধ্যে পড়লো। আন্তর্জাতিক চক্রান্ত ছিল, যারা হেরে গেছিল, সপ্তম নৌবহরাইনেও যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে পারে নাই, সেই সপ্তম নৌবহরের মালিকেরা এই দেশে দুর্ভিক্ষ সৃষ্টি করছিল, ইত্যাদিতে অনেক কথা আমি বলতে পারি, এখন বলবো না, বললে পরে ভুল বুঝাবুঝি হবে, কিন্তু একদিন মানুষ বলবে। তারপরে যারা ক্ষমতায় আসলো তারা কিছুটা অ্যাডজাস্ট কম্প্রোমাইজ করার চেষ্টা করলো। সেই অ্যাডজাস্ট কম্প্রোমাইজটা এমন জায়গাতে গেল যে এটা করুণা করলো, কিন্তু সবটা তাদেরকে দিল না। কিন্তু এর পরবর্তী সময় এরশাদ সাহেব যখন আসলেন, তখন রাজনীতিটা একদম এটা কলুষিত এবং পলিউটেড হয়ে গেল। রাজনীতিটা তখন চরিত্রহীনদের হাতের একটা অস্ত্র হয়ে গেল। এরপরে আস্তে আস্তে এটা এমন জায়গায় গেল যে এখন আর এটা দেখা যায় না। এখন অন্ধকার যুগে আমরা আছি, এটা আইএমএ জাহেলিয়াতে আছি। এখন যেটা আছে, আমরা মনে করেছিলাম ইউনূস সাহেব আসলে পরে 5ই আগস্ট যে প্রশ্নটা আপনি করলেন, ইউনূস সাহেব আসলে পরে বোধহয় আমরা কালো গায়ের দুধ দিব, দুধ খাওয়ার বাটি দিব, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা সব পাবো, উনি একজন নোবেল লরিয়েট। কিন্তু ইউনূস সাহেবের মতো এমন একজন, আমি আর বলতে চাই না, উনি বয়সে আমার বড়, উনি নোবেল লরিয়েট, উনার মতো একজন লোক কেন এই দেশটাকে এই অন্ধকারে নিয়ে গেল আমি জানি না। এবং উনার আমলেই সবচেয়ে অপসংস্কৃতি, উনার আমলেই সবচেয়ে বেশি অন্ধকার আচ্ছন্ন তার দিকে সমাজ যাচ্ছে, দেশ যাচ্ছে। উনার আমলেই সবচেয়ে বেশি চিন্তার দুর্ভিক্ষ হচ্ছে, সুচিন্তার দুর্ভিক্ষ হচ্ছে। উনার আমলেই এই দেশটা জঙ্গিবাদের দিকে আগায় যাচ্ছে। এবং উনার আমলেই পশু, নরপশু, অমানুষ, যুবক এবং বৃদ্ধরা মূল্যায়িত হচ্ছে। উনি দেশটাকে কেন, উনার এই দেশটার প্রতি কেন উনার এত বড় প্রতিহিংসা পরায়ণতা আমি জানি না। কিন্তু আমার সবসময় মনে হয়, যেহেতু উনার পরিবারে উনি নিজে না, উনার কোনো ভাই না, উনার পিতা না, দুলা মিয়া সৌদাগর হলো উনার বাবার নাম, এরা কেউ মুক্তিযুদ্ধের সঙ্গে ছিল না। মুক্তিযুদ্ধের সবাই মুখ ফিরায় রাখছিল, যেহেতু মুখে কোনোদিন রাজপথে মিছিল করে নাই। বাঙালি জাতি কি দিয়া খায়, বাঙালি জাতি কোন রাস্তা দিয়ে হাঁটে, বাংলার সীমানা কি, শুধু 1 টাকায় 1.5 টাকা কিভাবে করা যায়, গ্রামীণ ব্যাংক করে কিভাবে লাভ করা যায়, লাভ এবং লোভের একটা সংস্কৃতি তৈরি করা। কিন্তু বাঙালি জাতিকে যে জ্ঞানে, বিজ্ঞানে, শিক্ষায়, দীক্ষায় উন্নত করা, অথবা মানবতা আর মাধ্যমে মানুষকে ভালোবেসে বেসে একটা সমাজ, সুন্দর একটা সমাজ সৃষ্টি করার যে করা, এটা জনাব ছিল না। এখন যে জায়গাতে এসে দাঁড়াইছে, আল্লাহ না করুক যদি ইলেকশন না হয়, 12ই ফেব্রুয়ারি একটা ইলেকশন হলে মন্দের ভালো হবে। আমি কথাটা শেষ করে ফেলি, একটা ইলেকশন হতেই হবে। এবং আমার ধারণা এই যে কাজগুলো করা হচ্ছে, এর পিছনে সরকারের যে মদত আছে, এবং এই মদত থাকার কারণে তারা মনে করতেছে এটা করে আস্তে আস্তে ওই যে আমরা একটা
ডিক্লারেশন তো দিছি আমরা, ইলেকশন না করতে পারলে আমরা কি করব, এই জায়গাতে সরকার যেতে চাচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি রহমান আপনার কাছে একটু আসি, দুটি উক্তি একটু বলতে চাই। যে সময় আমি মানে পাকিস্তান বাহিনী দেশ থেকে পালানোর চেষ্টা করছি, আমি জীবিত থাকবো না মৃত থাকবো সে বিষয়ে কোনো ফয়সালা হয়নি, সে সময় পাকিস্তানি যোদ্ধারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করবে এটি আমি মনে করি না। এই কথাটি বলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান। সেই সাথে আজকে জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরার বলেছেন যে ভারতীয়দের নির্দেশে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। এই বক্তব্যগুলো নিয়ে আসলে আপনার মন্তব্য কি? আমি এইসব অমানুষদের কথা, আমি অমানুষ বললাম এদেরকে, এইসব অমানুষদের কথার কোনো উত্তর আমি দেই না। তবে আমি এটা জানি এদের সঙ্গে পাঞ্জাবিদের একটা আত্মীয়তা আছে যে কোনো সূত্রেই। খুব কঠিন কথাটা বললাম, ওদের পাঞ্জাবিদের এদের আত্মীয়তা আছে যারা এইসব কথা বলে। আমরা তো বলি নাই পাকিস্তানিরা হত্যা করছে, এখানে আল বদররা হত্যা করছে। আল বদর যার নেতা ছিল নিজামি নিজে সে আল বদর বাহিনী হত্যা করছে। এটা তো কেউ বলে না যে পাকিস্তানি আল বদর বাহিনীরা ধৈর্য নিয়ে তাদেরকে দিছে সেনাবাহিনীর কাছে। সেই সেনাবাহিনী তাদেরকে বিভিন্ন জায়গাতে মেনলি রায়ের বাজার বদ্ধভূমিতে হত্যা করছে। এটাকে তো সুস্পষ্ট ব্যাপার। এটা যারা অস্বীকার করে তারা তাদের বাপদেরকে বাঁচাইতে চায়, আর তাদের আব্বাজান লাগে, তারা তাদেরকে বাঁচাইতে চায়। এগুলা কই এখন লাভ নাই, আমি মুক্তিযোদ্ধা হিসাবে বললাম। এইসব এই মিথ্যা কথা এবং ইতিহাসের সবচেয়ে জঘন্যতম কথাগুলা যারা বলে এদের সঙ্গে পাঞ্জাবিদের আত্মীয়তা আছে।